আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু যারা আছো আমাদের এই ভিডিওটি দেখছো সবাইকে আমাদের আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভেক্টর গুণনের পর্ব 3 নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের পর্বে যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা একক ভেক্টর গুলো নির্ণয় করতে পারি এবং কিভাবে আমরা একটা বস্তুর আয়তন নির্ণয় করব এবং কিভাবে অনেকগুলো ভেক্টর একই সমতলে থাকতে পারে এই বিষয়টা আমরা কিভাবে বের করব। এই তিনটা টপিক নিয়ে মূলত আমাদের আজকের এই ভিডিওর আলোচনা। আর আলোচনায় থাকছে আমি তোমাদের সবার প্রিয় রিপন ভাইয়া। সো আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের সকল বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে আমাদের আজকের টপিকের একদম প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে একক ভেক্টর নির্ণয় করা। একক ভেক্টর নির্ণয় করা। এখন তোমরা সবাই জানো যে একক ভেক্টর আসলে বিষয়টা কি, সেটা আমরা একদম শুরুর দিকে যে ভিডিও ছিল সেই ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করেছি যে একক ভেক্টর মানে হচ্ছে যে কোন একটা ভেক্টরকে যদি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু আমরা একটা একক ভেক্টর পেয়ে যাব। ধরো আমরা একটা ভেক্টর নিলাম যে কোনো একটা ভেক্টর আর একটা ভেক্টর নিলাম যে আর একটা ভেক্টর দিলাম হচ্ছে আমরা 2i প্লাস হচ্ছে আমাদের 4j প্লাস হচ্ছে 2k। এই যে একটা ভেক্টর লিখলাম, এখন তোমাকে বললো যে এই ভেক্টরটার একটা হচ্ছে একক ভেক্টর বের করো। এই ভেক্টরটার একটা একক ভেক্টর বের করো। একক ভেক্টর কেমন হবে এটা সাধারণত তোমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্ট কিংবা একাডেমিক পরীক্ষাগুলোতে এমসিকিউ হয়ে থাকে। তাহলে এই ভেক্টরটার একক ভেক্টর যেহেতু বের করতে বলেছে, সো নরমালি আমরা জানি হচ্ছে যে কোন একটা ভেক্টরের একক ভেক্টরকে সাধারণত ওই যে সিম্বলটা আছে তার যে ছোট হাতের অক্ষরটা আছে বা স্মল লেটার আছে তার ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। তাহলে আমরা এই আর এর যে একক ভেক্টরটা আমরা লিখতে পারি হচ্ছে তোমাদের হচ্ছে আর ক্যাপ। এই আর ক্যাপ দ্বারা আর ভেক্টরের একটা একক ভেক্টর আমরা সিম্বলাইজ করতে পারি। সো এই আর ভেক্টরটা হচ্ছে যেই ভেক্টরটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে ওই ভেক্টরটাকে জাস্ট ওই ভেক্টরের মান দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলেই কিন্তু হচ্ছে আমরা একক ভেক্টরটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি ভেক্টরটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে। তাহলে প্রথম হচ্ছে ওই ভেক্টরটার যে মডুলাস আছে আমাদের ভেক্টরটার মান আছে এটা আমাদের বের করতে হবে। তোমরা আগের ভিডিওগুলোতে জানো যে কিভাবে একটা ভেক্টরের মান বের করতে হয়। এখানে i এর সহগ 2 আছে, j সহগ 4 আছে, k সহগ 2 আছে। সব প্রত্যেকটা যে সহগগুলো আছে এই সহগগুলোকে যদি আমরা বর্গ করে যোগ করে বর্গমূল করে দিই, তিনটা জিনিস মনে রাখবে মান বের করার জন্য। প্রথম কাজ হচ্ছে সহগগুলোকে বর্গ করতে হবে, দেন যোগ করতে হবে, দেন বর্গমূল করতে হবে। সো আমরা 2k যদি স্কয়ার করি প্লাস j সহগ যদি আমরা 4 স্কয়ার করি প্লাস k সহগ 2 এটাকেও যদি আমরা স্কয়ার করি দেন এটাকে রুট ওভার করে দিলে আলটিমেটলি মানটা হবে 2 স্কয়ার মানে 4 আর 4 স্কয়ার মানে হলো 16, 2 স্কয়ার মানে 4। সো আলটিমেটলি এটা পাচ্ছি 4 16 20 24 রুট ওভার কি পাচ্ছি এটা আমরা 24 পাচ্ছি। এটা হচ্ছে আর ভেক্টরটার মান। এখন আমরা যদি এখানে মানটাকে বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটি আছে সেটা পেয়ে যাব। সো আমরা আনসার বের করার জন্য যে কাজটি করতে হবে তাহলে আর ক্যাপ এটা ইকুয়াল প্রথমে আমাদের আর ভেক্টরটা লিখতে হবে। জাস্ট প্রশ্নে যে হুবহু ভেক্টরটা আছে সেটা দেখে দেখে লিখে দাও যে 2i প্লাস হচ্ছে আমাদের 4j প্লাস হচ্ছে আমাদের 2k। আর এটাকে আমাদের ভাগ করতে হবে আর ভেক্টরের মান দিয়ে। আর ভেক্টরের মান কিন্তু অলরেডি আমরা বের করেছিলাম রুট ওভার 24। সো এটাই কিন্তু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এবং যদি এখানে কোনো কিছু কমন নেওয়া যায়, যেহেতু কমন নেওয়া যায় 2 কমন নেওয়া যায়, তুমি চাইলে এটাকে কমন নিয়েও কাটাকাটি করতে পারো। যদি কমন নেওয়া যায় কমন নিয়ে কাটাকাটি করে যেটা পাবো সেটাই কিন্তু আনসার হবে। সো এই ধরনের জিনিসগুলো তোমাদের কিন্তু এমসিকিউতে আসবে। সো আমরা এমসিকিউর জন্য এগুলো করব। এখন আসো যে আমাদের সমান্তরাল একক ভেক্টর যদি আমাকে বের করতে বলে যে সমান্তরাল একক ভেক্টর যদি আমাকে বের করতে বলে তাহলে আমরা কিভাবে সমান্তরাল একক ভেক্টরটা বের করে ফেলতে পারি। মনে করো যে এই দিকে একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে a একটা ভেক্টর আর এইদিকে আমরা b একটা ভেক্টর নিলাম। এখন আমাকে বলতে পারে যে a আর b যে তলে আছে সেই তলে এই a আর b ভেক্টরগুলোর যে লব্ধি ভেক্টরের সমান্তরাল ভেক্টর বলতে পারে। যে আমি একটা প্রশ্ন লিখি যে a ও b এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। সো তোমরা এখান থেকে আমরা সলভ করি ম্যাথটা যে a নামক একটা ভেক্টর আমাকে দেওয়া আছে, b নামক একটা ভেক্টর দেওয়া আছে। এখন আমাকে বলছে যে এই ভেক্টর দুইটাকে আগে লব্ধি করতে হবে। সো লব্ধি আমরা কিভাবে বের করি? লব্ধি হচ্ছে কি জাস্ট a আর b ভেক্টরের যোগফল। সো তোমরা লব্ধির কনসেপ্ট জানো যে a আর b যেহেতু আছে সেদের মাঝ বরাবর কোন একটা জায়গায় আমাদের লব্ধি কাজ করবে। লব্ধিটার নাম আমরা হচ্ছে r নামক ভেক্টর দিয়ে সিম্বলাইজ করলাম। সো আমাকে বলছে লব্ধির সমান্তরাল মানে কি লব্ধি বরাবর অথবা লব্ধির দিকে। সো আমরা আগে যদি এই
আর নামক ভেক্টরটা বের করতে চাই, তাহলে আর নামক যে ভেক্টরটা আছে সেটা হবে এই আর ভেক্টর কিন্তু হচ্ছে এই দুইটা ভেক্টরের সমষ্টি, যেহেতু এটা লব্ধি করা হচ্ছে। সো আমরা আর নামক ভেক্টরটা বের করতে পারি হচ্ছে এ এবং বি, এই যে ভেক্টর দুইটা আছে এই দুইটা ভেক্টরে যোগ করলেই কিন্তু আমরা আর নামক একটা ভেক্টর পেয়ে যাব। সো আমরা প্রথম কাজ হচ্ছে যে এই ভেক্টর দুইটাকে আগে লব্ধি করা লাগবে, লব্ধি অলরেডি আমরা করা শিখে ফেলেছি। এখন এদের আবার সমান্তরাল যে বিষয়টা আছে সেটা বুঝতে হবে। সমান্তরাল মানে হচ্ছে যে ওই ভেক্টরটা যে অক্ষ বরাবর আছে ওই অক্ষের দিকে অথবা ওই অক্ষ বরাবর ঠিক এই বরাবর আমাকে একটা একক ভেক্টর বের করতে হবে। সো যেহেতু আমার মূল ভেক্টরটা হচ্ছে আর, ধরে নিয়েছি আমরা এই দিক বরাবর একক ভেক্টরটার নাম আমরা ধরে নিতে পারি আর ক্যাপ। সো আমরা আগের মতোই যদি চিন্তা করি যে আর ক্যাপ ইকুয়াল হবে, এখানে মূল ভেক্টরটার নাম হচ্ছে আমাদের আর। সো উপরে আমরা আর ভেক্টরটা বসিয়ে দিলাম, দেন আমাকে বসাতে হবে এই ভেক্টরের মান। সো এই ভেক্টরের মান মানে হচ্ছে এই ভেক্টরের যে মডুলাস আছে সেটা বসাইলেই কিন্তু আমাদের আর ক্যাপ নামক যে একক ভেক্টরটি আছে সেটা বের করে ফেলতে পারবো। আর এখানে যদি আমরা আর ভেক্টরের মডুলাসটা বের করতে চাই, সো তোমরা জানো যে একটা ভেক্টরের মডুলাস করলে ভেক্টরের মান পাওয়া যায়। সো এইটুকু দ্বারা কিন্তু আমার ভেক্টরের যোগফল বোঝাবে। আর যদি এটাকে আমরা মডুলাস করি মানে হচ্ছে a প্লাস b করি, তখন কিন্তু এটা আমাদের ভেক্টরের মান বোঝাবে। সো আমরা ওটা দেখে দেখে যদি প্রথমে বসাই যে আর যে ভেক্টরটা আছে সেটা a এবং b ভেক্টরের যোগফল। সো আমরা এখানে হচ্ছে a এবং b ভেক্টরকে যোগ করে বসাবো ভাগ আর ভেক্টরের যে মানটা। সো আর ভেক্টরের মান হচ্ছে a প্লাস b এর যে মডুলাস আছে, সো আমরা হচ্ছে a প্লাস b এর যে মডুলাস আছে এটা করলেই কিন্তু আমরা হচ্ছে একক ভেক্টর যেটাকে আমরা বলছি সমান্তরাল সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা যদি সহজ করে এখানে আলোচনা করার চেষ্টা করি যে দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করা মানে হচ্ছে উপরে তোমাকে ওই ভেক্টর দুইটাকে প্রথমে যোগ করতে হবে। দেখো আমরা a আর b কে কিন্তু যোগ করে দিয়েছি, দেন নিচে কিন্তু আমরা ওই যোগফলের মডুলাস মানে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে দুইটা ভেক্টরকে যোগ করে নিচে যোগফলের মান দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের এখানে সমান্তরাল একক ভেক্টরটা পেয়ে যাবে। সো আমরা যদি একটা एग्जांपल করি, মনে করে একটা एग्जांपल করছি আমরা, এখানে a নামক একটা ভেক্টর দেওয়া আছে যেটার নাম দিলাম আমরা 2i প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে 3k, এই হচ্ছে একটা ভেক্টর। আবার b নামক একটা ভেক্টর লিখলাম যে হচ্ছে আমাদের 4i প্লাস j প্লাস হচ্ছে k। এই যে দুটো ভেক্টর তোমাকে দিলাম, এখন আমাকে প্রশ্ন দিয়েছে এরকম যে a o b এর লব্ধির সমান্তরাল একক ভেক্টর কত? সমান্তরাল একক ভেক্টর হোয়াট? সো আমাদের বলে দিয়েছে যে এই ভেক্টর দুইটার লব্ধির সমান্তরাল একক ভেক্টর কেমন হবে সেটা তোমাকে বের করতে বলেছে। সো আমরা জানি যে এই দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর যদি আমরা আর ক্যাপ চিন্তা করি, তোমাদের বলেছিলাম যে এই ভেক্টর দুটাকে প্রথমে যোগ করে নিতে হবে। সো আমরা সূত্রের আগে যদি লিখি যে a প্লাস b যোগ করে দেব আমরা, আর নিচে হচ্ছে ওই ভেক্টর দুইটার কিন্তু হচ্ছে যোগফলের কি বলতো আমাদের মডুলাস বা মান করলেই কিন্তু আমরা আর নামক যে ভেক্টরটি আছে সেটা পেয়ে যাব। এখন আমরা যদি a এবং b কে যোগ করি, তোমরা অলরেডি আগের ভিডিওগুলোতে জেনেছো যে a এবং b যোগ করার নিয়ম হচ্ছে i যোগ করতে হবে, j যোগ করতে হবে এবং k যোগ করতে হবে। সো আমরা i এবং i যদি যোগ করি 2i এবং 4i, সেটা যোগ করলে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 6i, এরপরে প্লাস দেখেন 4j আর j 4 আর 1 মিলে হচ্ছে 5, সো এটা হচ্ছে 5j প্লাস এখানে 3k আর k যদি যোগ করেন তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে কত বলেন তো? এটা আমাদের 4k। সো এটা আমরা আগে a প্লাস b টা বের করে নিলাম, দেন আমাকে যদি a প্লাস b এর মডুলাস বের করতে হয়, সো আমরা কিছুক্ষণ আগেই শিখলাম যে মডুলাস বের করার ফর্মুলা হচ্ছে ijk এর যে সহগগুলো আছে এই সহগগুলোকে বর্গ করে যোগ করে বর্গমূল করে দিলে হয়ে যায়। সো আমরা এখান থেকে বলতে পারি যে 6 স্কয়ার, এই i এর সহগ হচ্ছে 6 প্লাস j এর সহগ হচ্ছে 5, সো আমাদের 5 স্কয়ার প্লাস k এর সহগ হচ্ছে 4, দেন হচ্ছে 4 স্কয়ার। সো এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখো যেটা দাঁড়াচ্ছে 6 স্কয়ার মানে 36 প্লাস 5 স্কয়ার মানে 25 এবং হচ্ছে 4 স্কয়ার মানে হচ্ছে 16। সো এই অংশটাকে যদি আমরা নরমালি ক্যালকুলেটর দিয়ে যোগ করি, তোমরা অবশ্যই বাসায় এগুলো ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে নিবে। 36 প্লাস দেখেন 36 প্লাস হচ্ছে আমাদের 25 প্লাস হচ্ছে আমাদের 16, এটা যোগ করলে দাঁড়াচ্ছে √17। সো এটা পাইলাম √17। যদি এটাকে ক্যালকুলেট চাইলে আরো ভগ্নাংশ আকারে ভেঙে নিতে পারো বা দশমিক আকারে ভেঙে নিতে পারো। সো আমরা যখন মানটাকে কষ্ট করে একটু বসিয়ে দেই, দেখেন এখান থেকে আমরা আর ক্যাপ এটা ইকুয়াল হচ্ছে এই a প্লাস b নামক যে ভেক্টরটা আছে
এটা কিন্তু আপনাকে হুবহু দেখে দেখে লিখতে হবে। সো আমাদের 6i প্লাস হচ্ছে আমাদের 5j প্লাস হচ্ছে কি বলতো আমাদের 4k, এটা আমরা লিখে নিলাম, ভাগ হচ্ছে a প্লাস b এর যে মানটা আছে সেটা রুট ওভার কিন্তু 77, এটা পেয়ে গেলাম। এখন আগের মতোই যদি এখানে কমন নেওয়া যায়, তোমরা অবশ্যই কমন নিয়ে ক্যালকুলেশন করে ফাইনাল আনসারটা বের করবা। সো এটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা কিন্তু দুইটা ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টরটা কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারি। এখন আমরা শিখবো হচ্ছে লম্ব একক ভেক্টর, কিভাবে একটা তলের উপর লম্ব একক ভেক্টর বের করতে হয়, লম্ব একক ভেক্টর বের করতে হয়। এটা জানার আগে তোমরা অলরেডি জানো, মনে করো আমি এটা একটা তল নিলাম, যে এটা একটা যে কোনো একটা তল, এই তলের উপর একাধিক ভেক্টর থাকতে পারে। যে আমাদের মনে করো হচ্ছে আমি এই দিকে একটা ভেক্টর নিলাম হচ্ছে আমাদের a নামক একটা ভেক্টর, আর এই দিকে একটা ভেক্টর নিলাম হচ্ছে আমাদের b নামক একটা ভেক্টর। এখন তুমি যদি এই যে AB নামক তলটা আছে, এই তলের উপরে কিংবা নিচে যদি লম্ব একক ভেক্টর বের করতে চাও, তাহলে একটা তলের যে লম্ব বিষয়টা হয় সেটা তোমাদেরকে কিন্তু অলরেডি আগের ক্লাসগুলোতে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, যে এটা যদি একটা সারফেস হয় অথবা এটা যদি কোনো একটা তল হয়, তাহলে এই তলের লম্ব বরাবর ভেক্টর বের করতে গেলে সো লম্ব বরাবর বিষয়টা উপর দিকেও হতে পারে, আবার কিন্তু বিষয়টা নিচের দিকেও হতে পারে। সো একটা তলের উপর লম্ব তুমি কিভাবে পেতে পারো, আমরা আগের ক্লাসগুলোতে যখন ভেক্টর গুণনের বেসিক টার্মগুলো পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে একটা তলের উপর লম্ব বরাবর ভেক্টর পাওয়া যেতে পারে হচ্ছে এই ভেক্টর দুইটাকে ক্রস করার মাধ্যমে। দেখো আমি যদি a আর b কে ক্রস করি, a আর b কে যদি ক্রস করি, যে a ক্রস b করি, a ক্রস b করলে দেখো আমি যদি হাতটাকে যদি এই বরাবর মুষ্টিবদ্ধ করি, আমার বৃদ্ধাঙ্গুল কিন্তু বাইরের দিকে কাজ করে। অথবা বলতে পারো যে আমি যদি এই বরাবর জিনিসটাকে ঘুরাই, এই বরাবর ঘুরাইলে কিন্তু আমাদের এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো হচ্ছে। তোমরা জানো যে একটা ভেক্টর প্রথম থেকে যদি দ্বিতীয় ভেক্টরের দিকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে এদের ডিরেকশনটা কিন্তু আমাদের উপর দিক বরাবর হয়ে যেতে পারে। তার মানে এই দিকে কিন্তু আমাদের a ক্রস b নামক যে ভেক্টর আছে তাদের কিন্তু একটা তোমার হচ্ছে ফাইনাল যে ভেক্টরটা পাওয়া যায় a আর b কে ক্রস করার পর, সেটা কিন্তু হচ্ছে আমরা c নামক ভেক্টর পেয়ে যাচ্ছি। তার মানে c নামক যে ভেক্টরটা আছে এটা কিন্তু ab যে তলে আছে এই তলের সাথে, মনে করো এটা যদি একটা তল হয়, এটা যদি একটা তল হয়, তাহলে এই তলের উপর কিন্তু এই c নামক ভেক্টরটা কিভাবে আছে বলো তো, আমাদের লম্ব ভাবে আছে, তাই না? সো এখন আমাকে যদি এই c নামক ভেক্টরটা একক ভেক্টর বের করতে বলে, তোমাকে প্রথমে দেখো যেটা বুঝতে হবে যে আগে তোমাকে লম্ব আবার কি একক ভেক্টর, তাহলে আগে আমাকে লম্ব ভেক্টরটা খুঁজে বের করতে হবে। সো a আর b ভেক্টরের লম্ব ভেক্টর হচ্ছে কি আমাদের বলো তো c। তাহলে a আর b এর সাথে যে আমরা লম্ব ভেক্টরটা পাইলাম এটাকে আমরা বলতে পারি লম্ব ভেক্টর। এখন এই লম্ব ভেক্টরটার আবার কি বের করতে হবে, আমাদের একক ভেক্টর বের করতে হবে। সো আমরা এই c ভেক্টরের একক ভেক্টর যদি বের করি, সো এটাকে আমরা যেহেতু স্পেশাল একটা নাম দিব, সো এটাকে আমরা ইটা নাম দিয়ে দিতে পারি, যে ইটা ক্যাপ, অথবা চাইলে তুমি এটাকে ছোট হাতের c ক্যাপ দিয়েও প্রকাশ করতে পারো, তাই না? সো এটাকে আমরা যেহেতু ফাইনাল লম্ব ভেক্টরটাকে c নাম দিয়েছি, সো c নামক যে ভেক্টরটা আছে এই ভেক্টরকে আমাদের হচ্ছে ভাগ করতে হবে c ভেক্টরের মডুলাস দ্বারা। এখন একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, এই তলটার উপর যে লম্ব আছে, লম্ব কিন্তু উপরেও হতে পারে, আবার কিন্তু তলের নিচের দিকেও হতে পারে। এই জন্য আমি যেহেতু এখনো জানি না যে বিষয়টা আসলে উপরে বা নিচে কোথায় হবে, এই জন্য আমি সামনে সবসময় একটা প্লাস মাইনাস ব্যবহার করে দিব। কারণ যদি তলের লম্ব বরাবর উপর দিকে হয় ডিরেকশনটা, তাহলে এটা প্লাস হবে, আর তলের যদি লম্ব বরাবর নিচের দিকে হয় তাহলে কিন্তু মাইনাস হবে। এখন আমরা এই c নামক ভেক্টরটা পাই হচ্ছে কিভাবে বলতো, a আর b কে ক্রস করে। তার মানে c নামক ভেক্টরটা হচ্ছে মূলত a এবং b এদের যে ক্রস গুণফলটা আছে, এই a আর b ভেক্টর দুটোকে ক্রস গুণ করে কিন্তু আমরা c নামক ভেক্টরটা পাই। এবং c ভেক্টরের যদি মডুলাস তুমি বের করো, মডুলাস মানে হচ্ছে কিন্তু a ক্রস b এর যে মডুলাস আছে সেটা কিন্তু হচ্ছে c নামক ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে। সো আমরা যদি এখানে মানটা বসিয়ে দেওয়ার চেষ্টা করি, যেহেতু সামনে একটা প্লাস মাইনাস দিয়েছে অলরেডি, সো আমরা প্লাস মাইনাসটা দিয়ে দিলাম। এখন c নামক ভেক্টরটা বসাইতে হবে, c নামক ভেক্টরটা হচ্ছে a ক্রস b, সো আমাদের a ক্রস b তোমাদেরকে বসাই দিতে হবে, এবং নিচে বসাইতে হবে c ভেক্টরের মান, c ভেক্টরের মান হচ্ছে a ক্রস b এর মডুলাস। সো আমরা a ক্রস b এর যে মডুলাস ফরমেশনটা আছে এটা দিয়ে কিন্তু আমরা ফাইনালি কোন একটা তলের লম্ব বরাবর একক ভেক্টরটা বের করে ফেলতে পারি। তাহলে এটা হচ্ছে যে দুইটা ভেক্টর যখন একটা তলের মধ্যে অবস্থান করবে, ওই তলের লম্ব দিকের যে ভেক্টরটা আছে সেই দিকে একটা একক ভেক্টর আমাকে বের করতে বলি, যেটাকে আমরা লম্ব একক ভেক্টর বলি। সো লম্ব একক ভেক্টর বের করার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে প্রথম কাজ হচ্ছে ভেক্টর দুইটাকে তোমাকে ক্রস করে নিতে হবে, ভেক্টর দুইটাকে ক্রস করে নিতে হবে। ক্রস গুণফল করার পরে যে ভেক্টরটা তুমি পাবে, দেন ওই
ওই ভেক্টরটার মডুলাস মানে মানও বের করতে হবে। সো এইভাবে এই প্যাটার্নে লিখলে কিন্তু আমরা একটা স্পেশাল যে ইউনিট ভেক্টরটা আছে বা লম্ব একক ভেক্টর আছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। কেমন? এখন আসো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। মনে করো এই একটা ভেক্টর দেওয়া আছে আমাদের 2i প্লাস হচ্ছে আমাদের 4j প্লাস হচ্ছে আমাদের k, আবার b নামক একটা ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে i প্লাস হচ্ছে j প্লাস হচ্ছে 2k, এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে। এখন আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে a ও b যে তলে অবস্থিত তার লম্ব একক ভেক্টর কত, বা লম্ব দিকের একক ভেক্টর কি হবে সেটা বের করতে বলছে, বা সহজ কথা বলতে গেলে লম্ব একক ভেক্টর কি সেটা আমাকে বের করতে বলেছে, তাই না? সো আমরা অলরেডি সূত্র জানি যে আমাদের লম্ব একক ভেক্টর বের করতে গেলে যে ভেক্টরটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে এই ভেক্টর দুইটাকে আগে আমাদের ক্রস করে নিতে হবে এবং ক্রস গুণফলের মান দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে কিন্তু আমরা লম্ব একক ভেক্টর পেয়ে যাব। সো প্রথমে আমরা আগে ভেক্টর দুইটার ক্রস গুণফল বের করতে চাচ্ছি। তোমরা অলরেডি আগের ভিডিওগুলোতে কিন্তু ক্রস গুণফল কিভাবে করতে হয় সেটা কিন্তু অলরেডি শিখেছো। সো আমরা a ক্রস b বের করতে তোমরা অলরেডি নিয়ম জানো যে প্রথমে i j k এইভাবে লিখতে হয়, এরপরে 2 4 1, সো 2 4 1, এরপর b ভেক্টর সহ হচ্ছে 1 1 2 1 1 2, জাস্ট এই প্যাটার্নে আমি জিনিসটাকে লিখে ফেললাম নির্ণায়ক প্যাটার্নে। এখন এটাকে আমাদের আগে বিস্তার করে নিতে হবে। সো বিস্তার করার নিয়ম তোমরা অলরেডি আগের ভিডিওগুলোতে জেনেছো যে প্রথমে আমাকে i এর সাপেক্ষে বিস্তার করতে হয়। সো i এর সাপেক্ষে বিস্তার করলে আমাদের এই যে কলাম এবং এই যে সারি আছে এটাকে বাদ দিতে হয়, বাদ দিয়ে বাকি কম্পোনেন্ট গুলোর মধ্যে আর গুণ করব আমরা। সো 4 আর 2 গুণ করলে এটা আমাদের 8 হচ্ছে, সূত্রে একটা মাইনাস বসে 1 আর 1 গুণ করলে 1 হবে। এরপর তোমরা জানো যে এর সাপেক্ষে বিস্তার করলে একটা মাইনাস বসাইতে হয়। সো আমরা এই কলাম যদি বাদ দিয়ে দেই 2 এবং 2 গুণ করলে 4 হচ্ছে, 1 আর 1 গুণ করলে হচ্ছে কি সূত্রে মাইনাস এবং 1, প্লাস কে এর জন্য যদি বিস্তার করি কে এর জন্য বিস্তার করলে এই কলাম বাদ দিতে হবে। সো 2 এবং 1 গুণ করলে 2 এবং সূত্রে একটা মাইনাস, 4 আর 1 গুণ করলে হচ্ছে 4। সো আমাদের বিস্তার করা অলরেডি শেষ। সো এটাকে আমরা নরমালি ক্যালকুলেট করলে 8 থেকে 1 গেলে হচ্ছে আমাদের কি বলেন তো 7, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে 7i, 4 থেকে 1 গেলে 3, সো মাইনাস হচ্ছে আমাদের 3j এবং 2 মাইনাস 4 তার মানে মাইনাস 2 আসবে। সো দিন শেষে জিনিসটা আসতেছে হচ্ছে মাইনাস 2k। এটা কিন্তু আমরা দেখো a ক্রস b কিন্তু পেয়ে গিয়েছি, কিন্তু এরপর আমাদের টার্মটা লাগবে হচ্ছে a ক্রস b এর মডুলাস লাগবে। সো আমরা যদি a ক্রস b এর মডুলাসটা বের করতে চাই, সো সূত্র তোমরা অলরেডি অনেকবারই শিখেছো এটা যে আমরা i এর যে সহগটা পাবো সেটাকে স্কয়ার করব। সো 7 স্কয়ার করে দিলাম আমরা, প্লাস যে সহগ হচ্ছে -3, সো -3 কে আমরা স্কয়ার করে দিচ্ছি, প্লাস k এর সহগ হচ্ছে -2, সো -2 কে আমরা স্কয়ার করে দিলাম। এই অংশটা যদি ক্যালকুলেট করি 7 কে স্কয়ার করলে হচ্ছে 49, প্লাস 3 কে স্কয়ার করলে হচ্ছে 9, প্লাস 2 কে স্কয়ার করলে হচ্ছে 4। সো এটাকে আমি যদি ক্যালকুলেট করি সো আমাদের যে বিষয়টা দাঁড়াবে, আমরা একটু যোগ যদি করে নিই এটা, যে 49 প্লাস 49 প্লাস তোমার হচ্ছে 9 প্লাস 4, সো এটা ক্যালকুলেট করলে বাই 62। সো এটার মান যেটা পাইলাম আমরা সেটা হচ্ছে আমাদের 62 পাইলাম রুট ওভার। সো এটা পাইলাম হচ্ছে a ক্রস b এর মডুলাস পেয়েছি। এখন যদি আমরা একক ভেক্টরের যেহেতু লম্ব একক ভেক্টর বের করতে বলেছে, সো লম্ব একক ভেক্টর মানে হচ্ছে ইটা ক্যাপ এটা। সো তোমাদের লম্ব একক যেহেতু এখানে মেনশন করে বলে দেয় নাই যে আসলে তলের উপর দিকে হবে নাকি নিচের দিকে হবে, এই জন্য কিন্তু আমরা প্লাস আর মাইনাস দুইটা ইউজ করে নিব। দেন উপরে বসাইতে হবে হচ্ছে a ক্রস b, উপরে বসাইতে হবে a ক্রস b, আর নিচে বসাইতে হবে কি বলতো a ক্রস b এর কি বলতো আমাদের মডুলাস বসাইতে হবে। এখন দেখে দেখে যদি আমরা জাস্ট মানগুলোকে ইনপুট দিয়ে দেই, দেখো a ক্রস b যেটা আছে, যেটা তুমি অলরেডি পেয়েছো যে 7i -3j এবং মাইনাস হচ্ছে কত বলতো আমাদের 2k, ভাগ হচ্ছে আমাদের a ক্রস b এর মডুলাস। সো a ক্রস b এর মডুলাস হচ্ছে আমাদের 62 রুট ওভার, সামনে একটা প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দিয়ে একটা ব্র্যাকেট তুমি দিয়ে দিতে পারো। এখন যদি ভিতরে কমন যায় কমন নিয়ে ক্যালকুলেট করবা, অথবা যদি মনে করো না আমি এখানে আনসার লিখে দিব, তার মানে এটাই কিন্তু এই ম্যাথের আনসার। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি একক ভেক্টর নামক যে জিনিসগুলো আছে, যে একটা সিঙ্গেল ভেক্টর একক ভেক্টর কিভাবে বের করতে হয়, এবং দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে যে একটা তলের মধ্যে থাকে তাদের লব্ধির সমান্তরাল একক ভেক্টর গুলো কিভাবে বের করতে হয়, এবং একটা তলে অবস্থানরত দুইটা ভেক্টরের লম্ব দিকের যে ভেক্টরটা আছে সেটা কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম।
এখন আসলে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আয়তন নির্ণয়। সেটা হচ্ছে আমাদের আয়তন নির্ণয়, যে কিভাবে আমরা কোন একটা বস্তুর আয়তন নির্ণয় করতে পারি সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব আর কি। দেখো, আমরা গত পর্বের আমাদের আলোচ্য বিষয় ছিল যে ভেক্টর গুণন ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, এবং তোমরা যেটা শিখেছিলে সেটা হচ্ছে যে একটা তল যদি থাকে, মনে করো এটা একটা তল যদি হয়, এই তলের এই দিকে যদি একটা ভেক্টর এ হয় আর এই দিকে যদি একটা ভেক্টর বি হয়, তাহলে এই যে তলটা আছে এই পুরো তলটার ক্ষেত্রফল বের করা ফর্মুলা আমরা পড়েছিলাম হচ্ছে এ ক্রস বি এর কিন্তু কি বলতো আমাদের মডুলাস। এটাকে আমরা একটা সারফেস ভেক্টর বলতে পারি, এবং এটা ডিরেকশন ছিল, এটা যে ডিরেকশনটা ছিল, ডিরেকশন কিন্তু ছিল হচ্ছে এই তলের লম্ব বরাবর, উপরে বা নিচে যে কোনো একটা দিকে ছিল, ওই তলের লম্ব বরাবর ছিল। তাহলে দেখো, গত ক্লাসের যে আলোচ্য বিষয় ছিল যে আমাদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কিন্তু তোমরা ক্রস গুণফল করে বের করেছো। এই কারণে ক্ষেত্রফল একটা ভেক্টর রাশি যার মান হচ্ছে a ক্রস b এর মডুলাসের সমান, এবং দিক হচ্ছে ওই যে তলটা আছে ওই তলের কিন্তু উপরে বা নিচে যে কোনো একটা দিকে হতে পারে। কিন্তু আজকে আমরা যখন আয়তন নির্ণয় করব, এই আয়তন নির্ণয় করার জন্য আমরা গত ক্লাসে তোমাদের ত্রিভুজ অথবা হচ্ছে সামান্তরিক এগুলো নিয়ে কাজ করেছিলাম। আজকে আমাদের আয়তন নির্ণয় করতে গেলে এমন একটা বস্তু নিয়ে কাজ করতে হবে যার সত্যিকার অর্থে কিন্তু আয়তন আছে। সো আয়তন আছে এমন বস্তুগুলোকে নিয়ে যদি আমরা কাজ করি, আয়তন আছে এমন বস্তুগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের ঘনক, যেটাকে আমরা ঘনক বলি আর কি। সো ধরো এই যে একটা শেপ যদি আমরা আঁকি, এটাকে একটা শেপ যদি আমরা তৈরি করি আর কি, এটা একটা ঘনক বলা যেতে পারে, এটা একটা ঘনক বলতে পারি যার তোমার হচ্ছে একটা আয়তন আছে। সো এই যে একটা ঘন বস্তু যার একটা আয়তন আছে মনে করো, সো এদের আয়তন বের করা যাবে। আবার আমি যদি মনে করি এটাকে এই দিকে একটু ফোর্স দেই অথবা একটু প্রেসার দিলে এই আয়ত ঘনক যেটা আছে এই ঘনকটা একটু বেঁকে যে শেপটা তোমার তৈরি হবে, মনে করো এটা এমন একটা শেপ, মনে করো যেটাকে আমরা এই প্যাটার্নে আমরা আঁকতে পারি আর কি। যদি এটাকে আমরা এই প্যাটার্নে আঁকি, যদি আমরা এটাকে এই প্যাটার্নে এঁকে নেই মনে করো, আর যদি এই অংশগুলো একটু যোগ করে দেই, তাহলে এই যে শেপটা তৈরি হচ্ছে এই শেপটা কিন্তু ঘনক ছিল আগে, বাট ঘনকটাকে একটু ফোর্স ধাক্কা দেওয়ার কারণে এটা শেপটা কিন্তু এমন একটা শেপ তৈরি হয়ে গেছে। এই শেপটার নাম, তাহলে দেখো এই শেপটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে ঘনক। এই শেপটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে ঘনক, যে এটা হচ্ছে আমাদের ঘনকের একটা শেপ, এর কিন্তু একটা ভলিউম কিংবা আয়তন থাকবে। এবং এটা কিন্তু ডাইরেক্ট ঘনক বলা যাবে না, কারণ এটা একটু বাঁকা একটা শেপ দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ঘন সামান্তরিক। হ্যাঁ, এটার নাম হচ্ছে ঘন সামান্তরিক। কারণ দেখো এইটা জিনিসটা ঘনক ছিল, কিন্তু চাপ খাওয়ার পরে জিনিসটার ঘনক নেই, এটা কিন্তু সামান্তরিকের মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। বা এটাকে আরেকটা নাম বলা হয় সামান্তরক। হ্যাঁ, এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হলো সামান্তরক। তার মানে এই যে ঘনক অথবা ঘন সামান্তরিক অথবা সামান্তরক, এই টাইপের বস্তুগুলোর কিন্তু তোমার ভলিউম হয়, আয়তন হয়। এই টাইপের বস্তুগুলোর জন্য কিভাবে আমরা আয়তন বের করতে পারি সেটাই কিন্তু হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম যে আলোচনা বিষয় যে ঘন সামান্তরিকের আয়তন নির্ণয়। ঘন সামান্তরিকের তুমি একটা হচ্ছে আয়তন কিভাবে বের করবে, ঘন সামান্তরিকের আয়তন কিভাবে বের করবে, এটা নিয়ে কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে একটা ঘন সামান্তরিক যদি আমরা এঁকে ফেলতে চাই, তাহলে তোমরা আমার সাথে আঁকতে পারো। নরমালি প্রথমে একটা হচ্ছে তোমরা হচ্ছে নরমালি একটা সামান্তরিক অথবা তোমার হচ্ছে এঁকে নিলাম, ধরে একটা সামান্তরিক এইভাবে একটা এঁকে নিবা। এঁকে নিয়ে এটার একটু উপরে তুমি চাইলে সেম ভাবে তুমি হচ্ছে আর একটা সামান্তরিক এঁকে নিতে পারো, আর একটা সামান্তরিক এঁকে নিতে পারো। আমরা এঁকে নিলাম, এঁকে নিয়ে জাস্ট এই কর্নার যেগুলো আছে এই কর্নার গুলো যদি একটু যোগ করে দাও, যোগ করে দিলেই যে শেপটা তৈরি হবে এই শেপটাই কিন্তু তোমাদের হচ্ছে একটা ঘন সামান্তরিক তৈরি হবে, একটা ঘন সামান্তরিক তৈরি হবে। তো তোমরা আগে এটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এটা অলরেডি পারবা। আচ্ছা, আমি জিনিসটাকে আবার একটু এঁকে নিচ্ছি, একটু বড় করে এঁকে নিচ্ছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটু বড় করে আঁকবো আমি। একটু বড় করে এঁকে নিলাম জিনিসটাকে বোঝার সুবিধার জন্য। ওকে, সো মোটামুটি এখানে একটা ঘন সামান্তরিক বা সামান্তরিক তৈরি হয়ে গেল। এটার আয়তন আমরা কিভাবে বের করতে পারি সেটা এখন আমরা দেখার চেষ্টা করব। ওকে, যদি এটার পুরা শেপগত দিক থেকে আমরা আয়তন দেখি, মনে করো যে এইখানে কিন্তু ধরো এই যে এই বিন্দু থেকে যদি তুমি চিন্তা করো, দেখো
এই বিন্দু থেকে টোটালি কি আছে, এই বিন্দু থেকে মনে করো এই দিক বরাবর একটা বাহু আছে, সো এই বাহু বরাবর আমি একটা ভেক্টর চিন্তা করতে পারি, সেটাকে মনে করো আমি হচ্ছে এ নামক একটা ভেক্টর দিতে পারি, যে এই বরাবর এ নামক, অথবা মনে করো এই দিকে আমি হচ্ছে বি নামক একটা ভেক্টর দিলাম, এগুলো তোমার ইচ্ছা মতো ধরে নিতে পারো, যে বি নামক একটা ভেক্টর দিলাম। আর এই দিকে তোমার হচ্ছে একটা বাহু আছে, সো এই দিকে আমি একটা সি নামক একটা ভেক্টর ধরে নিলাম। আর এই বরাবর যে বাহুটা আছে তার নাম হচ্ছে আমরা এ নামক একটা ভেক্টর দিলাম। তাহলে খেয়াল করে দেখো এখানে কিন্তু সর্বমোট আমার তিনটা ভেক্টর আছে, সো তিনটা ভেক্টর একটা বিন্দু থেকে তিনটা বাহু বরাবর কাজ করছে। সো এই যে জিনিসটা তৈরি হবে এটার আয়তন কেমন হবে সেটা আমরা হচ্ছে বের করব। সো তোমরা ওই যে ঘন সামান্তরিকের যে আয়তন, যে ঘন সামান্তরিকের আয়তনের যে ফর্মুলাটা জানো, ঘন সামান্তরিকের আয়তনের যে ফর্মুলাটা জানো, সেটা হচ্ছে উচ্চতা ইনটু যে কোনো তলের একটি তলের তোমার হচ্ছে ক্ষেত্রফল, যে কোনো একটি তলের কি বলতো আমাদের ক্ষেত্রফল। সো এটা হচ্ছে তোমরা বাচ্চা ক্লাসে শিখছিলা যে একটা ঘন সামুদ্রিকের ক্ষেত্রফল বের করা ফর্মুলা, সরি আয়তন বের করা ফর্মুলা হচ্ছে যে উচ্চতার সাথে যে কোনো একটি তলের ক্ষেত্রফলটা গুণ করে দিলেই আমরা কিন্তু হচ্ছে ওই ঘন সামুদ্রিকের আয়তনটা পেয়ে যাব। এখন এই ঘন সামুদ্রিকের আয়তন কত হবে এটা বের করতে গেলে আগে দেখো এই যে আমি যদি এই অংশটা চিন্তা করি, একটু খেয়াল করে দেখেন এই যে অংশটা আছে, এই যে অংশটা বা এই যে শেপটা তৈরি হচ্ছে, এই শেপটা যদি তুমি চিন্তা করো যে এই যে শেপটা তৈরি হচ্ছে এখানে, এই যে শেপটা আছে, এই শেপটা কিন্তু তোমার দেখতে হচ্ছে কি বলতো একটা সামুদ্রিকের মতো। দেখো এই যে শেপটা আছে, এই শেপটা কিন্তু দেখতে একটা সামুদ্রিকের মতো তৈরি হচ্ছে, মানে একটা তল তৈরি হচ্ছে। এবং এই তলের দেখো যে এই বাহু বরাবর কিন্তু একটা ভেক্টর আছে আর এই বাহু বরাবর একটা ভেক্টর আছে। আমরা গত পর্বে কিন্তু শিখেছিলাম যে একটা সামুদ্রিকের যে কোনো দুইটা সন্নিহিত বাহু বরাবর তুমি যদি দুইটা ভেক্টরকে প্রকাশ করো তাহলে এদের যে ক্ষেত্রফলটা, তো আমি এদেরকে যদি ক্ষেত্রফল ভেক্টর আকারে আমরা এস ধরি, তাহলে এখানে একটা বাহু হচ্ছে বি, একটা বাহু হচ্ছে সি, সো এদেরকে ক্রস গুণফল করতে হয়, যে বি ক্রস সি, এটা হচ্ছে তাদের তোমার হচ্ছে ক্ষেত্রফলের ভেক্টরটা হবে এস। সো এসটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল ভেক্টর। কিন্তু আমরা যদি এই ক্ষেত্রফল ভেক্টর যেহেতু আমরা মান আকারে রিপ্রেজেন্ট করতে হয়, সো এটার মান এস হচ্ছে আমাদের বি ক্রস সি, এটা হচ্ছে ক্ষেত্রফলের যে মানটা আছে। এবং এই এস নামক ভেক্টরের যে দিক বা সারফেস ভেক্টরের যে দিক হবে, এই দিক হবে সবসময় ওই তলের লম্ব বরাবর, তাই না? এখন আমি যদি বি থেকে সি এর দিকে জিনিসটাকে ঘোরাই, মনে করো হচ্ছে এই দেখো বি থেকে যদি সি এর দিকে, যেহেতু এটা প্রথম ভেক্টর বি, দ্বিতীয় ভেক্টর হচ্ছে সি, সো বি থেকে সি এর দিকে যদি আমি এই বরাবর ঘোরাই, তাহলে এদের লম্বটা কিন্তু হচ্ছে ঠিক এই বরাবর হচ্ছে। সো এই বরাবর আমি হচ্ছে এস নামক যে ভেক্টরটা আছে তার কিন্তু দিকটা আমি পেয়ে যাবো হচ্ছে এই বরাবর। এই দিক বরাবর ঠিক আমাদের এই যে তলটা আছে, এই তলের একটা যে তোমার হচ্ছে সারফেস ভেক্টরটা পাচ্ছি আমরা এস, তার ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। এবং এই সারফেস ভেক্টরের যে মানটা আছে, এই মানটা কিন্তু হচ্ছে আমাদের বি ক্রস সি যেটা আছে এটার মডুলাসের সমান হবে। সো আমরা যদি এখান থেকে আমি হচ্ছে এই পুরো ঘন সামান্তরিকের অথবা সামান্তরিকের আয়তন বের করতে চাই, তাহলে আমাকে প্রথমত উচ্চতা লাগবে। সো আমি একটা উচ্চতা এখানে মেনশন করতে চাই। আগে উচ্চতা মেনশন করার জন্য মনে করো যে এইখান থেকে একটা লম্ব আমি টেনে নিলাম, এই যে একটা লম্ব টেনে নিলাম আমি এখান থেকে, লম্বটা যদি টেনে নিই আমি, সো আমি একটু সোজা করে রাখছি যে একটা লম্ব টেনে নিলাম আমি এখানে তলের উপর, লম্ব টানলাম এবং এই লম্বের নাম দিলাম হচ্ছে কি বলতো আমরা এইচ দিলাম। এবং যে কোনো একটা তল, সো আমি এই তলের নাম দিতে পারি, মনে করো এটা ও, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, এবং এটা হচ্ছে কি বলতো আমাদের আর। তাহলে এই যে একটা সেগমেন্ট তৈরি হয়েছে, যদি এটাকে আমি আর একটু মার্কিং করে দেই, যে আমাদের এই যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে একটা তল, যে তলের নাম আমরা কিন্তু হচ্ছে পি কিউ আর যে অংশটা আছে সেটা দ্বারা মার্কিং করে দিয়েছি আমরা। এই পি কিউ আর এই যে সারফেসটা আছে, এই সারফেসটা একটু ভিজিবল করে দিলাম আমরা। এই সারফেসটার আগে ক্ষেত্রফল লাগবে এবং এই সারফেসটার ক্ষেত্রফল কিন্তু অলরেডি আমরা বি ক্রস সি বের করেছি। এবং এটার যে সারফেস ভেক্টরটা ছিল সেটা কিন্তু এই তলটার খাড়া বরাবর উপর দিকে হয়ে গিয়েছে। সো আমরা যদি মনে করো এখন মনে করো এই উচ্চতা লিখতে চাই, তাহলে এটার উচ্চতা কিন্তু হচ্ছে আমাদের এইচ। সো আমি উচ্চতাটা লিখে নিলাম যে উচ্চতা হচ্ছে এইচ ইনটু, এখানে কিন্তু ইনটু বা গুণ তুমি যেটা দাও কোনো সমস্যা নাই, যে কোনো একটি তলের ক্ষেত্রফল। সো আমাদের যে কোনো একটি তল, মানে আমি তলটা মার্কিং করে দিয়েছি যে ও পি কিউ আর, সো আমি লিখে নিচ্ছি যে ও পি কিউ আর তলের ক্ষেত্রফল, যে কোনো একটি তল বলতে তোমার ইচ্ছা মতো মার্কিং করে নিবা। সো মার্কিং করে নিলাম। এখন যদি আমরা লিখি যে এইচ লিখলাম এবং ও পি কিউ আর
এই তলটার ক্ষেত্রফল ভেক্টরের নাম হচ্ছে এস ভেক্টর। আর যেহেতু আমরা এটাকে মান নিয়ে কাজ করছি, মানটা হচ্ছে আমাদের এস, সো আমরা এই এস এইচ এর সাথে কি লিখতে পারি বলতো, একটা এস লিখতে পারি। এটাই কিন্তু আয়তনের একটা ফর্মুলা পেয়ে গেলাম, এইচ ইনটু এস, যেখানে এস হচ্ছে একটা সারফেস ভেক্টর, এস হচ্ছে একটা সারফেস ভেক্টর অথবা তল ভেক্টর বলতে পারো, অথবা ক্ষেত্রফল ভেক্টর, যেটা ডিরেকশন হচ্ছে ওই তলের লম্ব বরাবর কোন দিকে, উপর দিকে। এখন আমরা যদি এই এইচটা বের করতে চাই, সো এইচটা যদি বের করতে চাই, দেখো তো এই এইচটা কিন্তু হচ্ছে এই যে শেপটা আছে, হ্যাঁ, এই যে যেহেতু তুমি হচ্ছে এইচটা যদি বের করতে চাও এখান থেকে, এই যে এই জিনিসটা কিন্তু তুমি তলের উপর এই বরাবর লম্ব এঁকে নিয়েছো, এই বরাবর লম্ব এঁকে নিয়েছো। সো আমি জিনিসটা যদি একটু বাইরে আঁকি, মনে করো যে এই তলের উপরে, এই তলের উপর তুমি হচ্ছে এই ভেক্টর যেটা ছিল, এই ভেক্টরের নাম কিন্তু তোমার এ দেওয়া আছে, তাই না, এ ভেক্টর দেওয়া আছে, আর এই বাহুটার নাম কিন্তু আমরা এইচ ধরে নিয়েছি। সো আমি এইখানে একটা ছোট্ট কোণ চিন্তা করলাম, যে এই কোণের নামটা আমরা থিটা ধরে নিলাম, আমি ধরে নিলাম যে একটা নির্দিষ্ট কোণে আছে এবং এই কোণটার নাম থিটা ধরে নিলাম। তাহলে যদি থিটা ধরে নাও, তাহলে একটু খেয়াল করে দেখো যে এই যে ত্রিভুজটা তৈরি হলো, অবশ্যই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, নিঃসন্দেহে এটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের, যেহেতু এটাকে অতিভুজ বলা যায়, যেহেতু এটা সমকোণ, তার মানে এটা অবশ্যই অতিভুজ হবে। অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটা ভূমি হয়, তার মানে এটা হচ্ছে এই ত্রিভুজের ভূমি আর এটা হচ্ছে ত্রিভুজের অতিভুজ। সো আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি, আমরা ত্রিকোণমিতিক ফাংশন গুলোতে জানি যে ভূমি বাই অতিভুজ মানে cos ফাংশন হয়। সো থিটা যেহেতু দেওয়া আছে, তার মানে হচ্ছে cos থিটা, এটাই লিখতে পারি আমরা ভূমি, ভূমি মানে হচ্ছে h, আর অতিভুজ কোনটা বলতো আমাদের a, অবশ্যই a ভেক্টর দেওয়া আছে আর আমাদের a ভেক্টর মান নিয়ে কাজ করতে হবে, তার মানে হচ্ছে a। সো এখান থেকে কিন্তু আমরা চাইলে h লিখতে পারি যে h ইকুয়াল হচ্ছে কি বলতো আমাদের a cos থিটা। তাহলে এটা দ্বারা আমরা হচ্ছে ওই ঘন সামান্তরিকের বা সামান্তরিকের অথবা যদি ঘনক দেওয়া থাকে তার ক্ষেত্রে কিন্তু হচ্ছে এইচ এর যে ভ্যালুটা আছে সেটা বের করে ফেলতে পারবো। এখন আমরা যেখানে এইচটা বসাই, দেখো এইচ ইকুয়াল কিন্তু লেখা যায় কি বলতো আমাদের a cos থিটা, আর সাথে কি আছে বলতো আমাদের s আছে। সো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেট করে লিখি, দেখো আমরা লিখলাম যে as কি থিটা বলতো আমাদের cos থিটা, সামনে কিন্তু আমাদের কি ছিল বলতো আমাদের আয়তন ছিল, সামনে কিন্তু আমাদের আয়তন ছিল। এখন এই যে as cos থিটা পাইছো, দেখো আমরা আগের পর্বগুলোতে তোমাদের শিখিয়েছিলাম যে a ডট বি এটা ইকুয়াল কিন্তু কি লেখা যায় বলতো আমাদের a b কি থিটা বলতো আমাদের cos থিটা। দেখো খেয়াল করে দেখো, a ডট বি এটা ইকুয়াল কিন্তু লেখা যায় a b cos থিটা। তার মানে a b cos থিটা তুমি চাইলে এর পরিবর্তে কিন্তু a এবং b এর ডট গুণফল লিখতে পারো। সিমিলার ভাবে as cos থিটা একটু খেয়াল করে দেখো, ab cos থিটা এটা ইকুয়াল যদি a ডট b হয়, তাহলে as cos থিটা এটা ইকুয়াল কিন্তু লেখা যায় a ডট s। তাহলে খেয়াল করে দেখো, আমি যখন কোন একটা বস্তুর আয়তন বের করতেছি, এই আয়তন বের করার সময় a একটা ভেক্টর আর s কিন্তু হচ্ছে সারফেস ভেক্টর, এই দুটো ভেক্টরে কিন্তু আমরা ডট গুণন করতেছি। যেহেতু আমরা আয়তন বের করার সময় দুইটা ভেক্টরের ডট গুণন করে বের করা লাগতেছে, তার মানে জিনিসটা হচ্ছে আয়তন হচ্ছে ডট প্রোডাক্ট বলতে পারো, ডট গুণনের তোমার হচ্ছে ক্ষেত্র বলতে পারো, বা ডট গুণনের ফলাফল বলতে পারো। এটা ডট গুণনের ফলাফল, যে আয়তন বের করতে হয় ডট গুণনের মাধ্যমে। এই জন্য এই আয়তন কিন্তু কখনো ভেক্টর হবে না, এই আয়তন কিন্তু অলওয়েজ কি রাশি হবে বলতো আমাদের স্কেলার রাশি। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে অনেক স্টুডেন্টরা মুখস্থ করি এমসিকিউর জন্য, বাট আয়তন জিনিসটা কেন স্কেলার রাশি, এটার মূলত ব্যাখ্যা হচ্ছে এটা, যে আয়তন বের করার সময় আমাকে যে কোনো একটা ভেক্টরের সাথে ওই যে কোনো একটা তলের যে ভেক্টরটা আছে তার মধ্যে যখন ডট গুণন করতে হয়, আর ডট গুণনের কারণে জিনিসটা আমাদের স্কেলার রাশি হিসেবে কাজ করে। সো আমি যদি আরেকটু আগাই, যে আমরা এখান থেকে যদি ভি লিখতে চাই, তাহলে ভি ইকুয়াল, এখানে কিন্তু এ নামক একটা ভেক্টর আছে, লিখলাম এ নামক ভেক্টর এবং ডট, এই এস নামক যে ভেক্টর আছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এস নামক যে ভেক্টরটা আছে তার পরিবর্তে কিন্তু বি ক্রস সি লেখা যায়। সো আমরা এস নামক ভেক্টরের পরিবর্তে চাইলে কিন্তু লিখতে পারি হচ্ছে বি ক্রস কি বলতো আমাদের সি, বি ক্রস সি। এটাই হচ্ছে কোন একটা বস্তুর আয়তন বের করা ফর্মুলা। তার মানে কোন একটা ঘনক অথবা যদি কোনো একটা ঘন সামান্তরিক হয় এবং তার ক্ষেত্রে যদি মনে করো যে তিনটা ভেক্টর তিনটা বাহুকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের আয়তন বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে তোমার ইচ্ছে মতো, এখানে কিন্তু এ বি সি আমি আমার মতো করে ধরে নিয়েছি। তার মানে তুমি তোমার ইচ্ছে মতো যে তিনটা ভেক্টর দেওয়া থাকবে, ধরো তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা এ দেওয়া আছে, একটা বি দেওয়া আছে, একটা সি দেওয়া আছে, এই তিনটা ভেক্টরকে তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো দুইটাকে ক্রস করতে হবে, কারণ এই দুইটাকে ক্রস করে তোমাকে একটা সারফেস ভেক্টর বের করতে হবে। বের করার পরে অপর যে ভেক্টর থাকবে তাকে তার সাথে যদি আমরা ডট গুণন করে দেই, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাব বলতো, আমরা আয়তনটা পেয়ে যাব। তাহলে আমরা ঘন সামান্তরিক অথবা ঘনকের আয়তন বের করার জন্য আমরা ইচ্ছে মতো মনে করো এ ডট বি
বি ক্রস সি, বি ক্রস সি, এটা করতে পারি আমরা, এটা করতে পারি যে তোমার হচ্ছে তোমার ইচ্ছা মতো বি আর সি কে ক্রস করে এর সাথে ডট করলে হবে। অথবা যদি তুমি মনে করো যে না আমি এর সাথে সি কে ক্রস করব, করো, কোনো সমস্যা নেই, যে এ এবং সি কে ক্রস করলা করে অপর যে ভেক্টর আছে বি তার সাথে কিন্তু তুমি এটার রেজাল্টেন্ট ভেক্টরের সাথে হচ্ছে আমাকে ডট করে দিতে হবে। অথবা তোমার যদি এটাও পছন্দ না হয় তুমি চাইলে হচ্ছে এর সাথে বি কে ক্রস করতে পারবা, যে এ আর বি ক্রস করব আমি। সো আমি চাইলে কিন্তু হচ্ছে ইচ্ছা মতো এটা যে এ আর বি কে ক্রস করে, এ আর বি কে ক্রস করে এর সাথে যে সি নামক ভেক্টরটা বাকি থাকবে এই সি নামক ভেক্টরটাও যদি ডট গুণন করি তাহলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাব। সো এভাবেই আমরা একটা ঘনক বা ঘন সামান্তরিক বা সামান্তরিকের আয়তন বের করতে পারি, যে যে ইচ্ছে মতো যে কোনো দুটো ভেক্টরকে ক্রস করে তার সাথে অপর যে ভেক্টরটা থাকবে ওই ভেক্টরকে যদি ডট গুণন করা হয় তাহলে কিন্তু আমরা একটা আয়তন পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের আয়তন নির্ণয়ের একটা কনসেপ্ট। এখন আসেন আমরা একটা বস্তুর আয়তন যদি বের করতে চাই, মনে করেন হচ্ছে বললাম যে ঘনকের তিনটি বাহু বরাবর, ঘনকের তিনটি বাহু বরাবর, ঘনকের তিনটি বাহু বরাবর, বাহু বরাবর তিনটি ভেক্টর যথাক্রমে, তিনটি ভেক্টর যথাক্রমে এ একটা ভেক্টর দিলাম হচ্ছে আপনাদের 2i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে 4k, এ একটা ভেক্টর দিলাম। বি নামক একটা ভেক্টর দিলাম হচ্ছে i প্লাস j প্লাস k, সি নামক একটা ভেক্টর দিলাম যে 2i প্লাস j প্লাস k। এগুলো প্রশ্ন মতো দেওয়া থাকবে যে একটা ঘনকের তিনটি বাহু বরাবর তিনটা ভেক্টর যথাক্রমে দেওয়া আছে। এখন আমাকে প্রশ্ন করেছে যে ওই ঘনকের যে আয়তনটা আছে, ওই ঘনকের যে আয়তন আছে এই আয়তনের ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে। সো আমরা ঘনক অথবা ঘন সামান্তরিকের যে আয়তন বের করার সূত্র আমরা জানি, যে আয়তন বের করার ফর্মুলা হচ্ছে তোমার ইচ্ছা মতো যে তিনটা ভেক্টর দেওয়া আছে এই তিনটা ভেক্টরের ইচ্ছা মতো যে কোনো দুটাকে আমরা ক্রস করব। মনে করো আমি বি আর সি কে ক্রস করতে চাচ্ছি, সো বি আর সি কে ক্রস করব, বি আর সি কে ক্রস করে যে রেজাল্ট পাবো তার সাথে এ নামক ভেক্টরের মধ্যে কি করে দিব আমরা ডট গুণন করে দিব, তাহলে কিন্তু আমরা আয়তন পেয়ে যাব। সো আমাদের এখন প্রথম মিশন হচ্ছে বি এবং সি কে ক্রস করা। সো চলো বি আর সি কে ক্রস করে দিই আমরা। বি আর সি কে ক্রস করলে আগের মতোই নিয়ম, আই জে কে প্রথমে আগে লিখে নিবা, এরপরে বি আর সি কে নিয়ে কাজ করো। বি ভেক্টর সহ কি আছে 1 1 1 1 1 1 আর সি ভেক্টর সহ হচ্ছে 2 1 1 2 1 1। সো এটাকে আমরা যদি এখন হচ্ছে ক্যালকুলেট করে নেই, ক্যালকুলেট করবে এটাকে আমরা এখন দেখি ক্যালকুলেশন করলে কি আসে। প্রথমে আমরা বিস্তার করব i এর সাপেক্ষে, কলাম বাদ দিয়ে দিলাম আমরা। সো i এর সাপেক্ষে বিস্তার করলে 1 এবং 1 গুণ করলে 1 হচ্ছে, সূত্রে মাইনাস 1 এবং 1 গুণ করলে 1 হচ্ছে। সো আলটিমেটলি অংশ শেষ হয়ে গেল। এরপর যদি j এর সাপেক্ষে বিস্তার করো, যের জন্য আমরা বিস্তার করব এই কলামটা আমাদের বাদ দিতে হবে। 1 এবং 1 গুণ করলে 1 হচ্ছে, 1 আর 2 গুণ করলে 2 হবে এবং সূত্রে একটা মাইনাস হবে। এরপর যদি আমরা k এর জন্য বিস্তার করি, k এর জন্য যদি বিস্তার করি তাহলে আলটিমেটলি দেখো এই কলামটা বাদ চলে যাবে। 1 এবং 1 গুণ করলে 1 হবে, 1 আর 2 গুণ করলে কিন্তু আমাদের -2 হয়ে যাবে। সো অলরেডি আমাদের কিন্তু ক্রস করা শেষ। এখন যদি এটাকে আমরা হচ্ছে একটু ক্যালকুলেট করে লিখি যে 1 - 1 করলে কিন্তু 0 হবে, সো এই পার্টটা নাই হয়ে যাবে। 2 থেকে 1 বাদ দিলে -1 হবে, মাইনাস আর মাইনাস মিলে প্লাস, সো এটা প্লাস j। 2 থেকে 1 গেলে -1, সো আলটিমেটলি এটা j - k। তার মানে দেখো আমরা প্রথমে কিন্তু b ক্রস c করে নিলাম। এখন যে রেজাল্টটা পেয়েছি আমরা এর সাথে কিন্তু আমাদের a নামক যে ভেক্টরটা ছিল তার কিন্তু আমাদের ডট করতে হবে, যেহেতু আমাদের আয়তনের ফর্মুলাতে সেটাই বলেছে। এবং এটা তোমার ইচ্ছা মতো তুমি ধরে নিতে পারো, এটা ইচ্ছা তোমার, যেভাবে মন চায় সেভাবে ধরে নিতে পারো। সো আমরা এখন যেটা করব, এই যে b ক্রস c পেয়েছি, সো এই b ক্রস c এর সাথে এটাকে ডট করব আমরা। তাহলে আমরা যদি ডট করি যে a ডট b ক্রস c, a ডট b ক্রস c আমরা বের করতে চাচ্ছি, তাহলে a ভেক্টরটা দেখে দেখে লিখেন যে 2i প্লাস হচ্ছে আপনাদের 3j প্লাস হচ্ছে 4k আমরা লিখে দিলাম। এর সাথে আমাদের ডট করতে হবে b ক্রস c কে, b ক্রস c মানে j - k, j - k। এখন আপনারা ডট গুণনের ফর্মুলা জানেন যে ডট গুণন মানে হচ্ছে i এর সাথে i এর সহগের গুণ করতে হয়, j এর সাথে j এর সহগের, k এর সাথে k এর সহগের। কিন্তু দেখেন এখানে j আছে k আছে, এইখানে কিন্তু তোমাদের i নাই। সো আমরা i কে 0i আকারে চিন্তা করতে পারি। তাহলে দেখেন এখানে i এর সহগ হচ্ছে 2 আর এখানে i নাই, মানে সহগটা 0 হবে। সো গুণ করলে 0 হবে, ওটা লেখা দরকার নাই। বাট এখানে যে সহগটা 3 আছে 3 লিখলাম, ইনটু এখানে যে সহগ 1 আছে 1 লিখলাম, প্লাস k
কে শক 4 আছে 4 লিখলাম ইনটু কে শক কিন্তু -1 আছে এখানে। সো 3 আর 1 গুণ করলে কিন্তু আমরা 3 পেয়ে যাচ্ছি, প্লাস মাইনাস মিলে হচ্ছে -4। সো আলটিমেটলি এটা মাইনাস আনসার কিন্তু হচ্ছে -1। সো এটাই হচ্ছে ওই বস্তুর আয়তন মান আমি ধরে নিয়েছি, এইজন্য আমার জন্য র‍্যান্ডম একটা মান চলে আসছে। প্রশ্নের মধ্যে যেভাবে প্যাটার্ন থাকবে তুমি সেভাবেই কিন্তু ম্যাথটা সলভ করে ফেলতে হবে। সো এইভাবে আমরা কোন একটা বস্তুর আয়তন বের করে ফেলতে পারি। এখন হচ্ছে যে তিনটি ভেক্টর একই সমতলে থাকার যে শর্তটা আছে, সেটা নিয়ে আমরা কাজ করব। সমতলে থাকার শর্ত, তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্ত। মনে করো তিনটা ভেক্টর আছে, মনে করো আমি একটা তল নিলাম, এটা একটা তল নিলাম, যে কোনো একটা তল। এই তলের মধ্যে আমি তিনটা ভেক্টরকে অ্যাড করতে চাই। আমি আবার চিত্রটা এঁকে নিচ্ছি, যে এই একটা তল নিলাম, আমি একটু বড় করে এঁকে নিচ্ছি, যে এই তলের মধ্যে আমি তিনটা ভেক্টর নিচ্ছি। মনে করো এই একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর নিলাম মনে করো, আবার এই দিকে একটা সি ভেক্টর নিলাম মনে করো। এখন এই এ বি সি ভেক্টর তিনটা একটা সারফেসে আছে। মনে করো এই যে সারফেসটা আছে, এই সারফেসের মধ্যে যদি সবাই অবস্থান করে, তার মানে এখানে যে ভেক্টর গুলো আছে কোনো ভেক্টর দিয়ে কিন্তু হাইট তৈরি করা যাবে না, মানে খাড়া করা যাবে না। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের যেহেতু আমি তিনটা ভেক্টরকে একই তলের মধ্যে রাখতেছি, এই একই তলের মধ্যে রাখার কারণে এই ভেক্টর তিনটা দিয়ে কিন্তু আমি কখনোই ঘনক তৈরি করতে পারবো না। কারণ ঘনক তৈরি করতে গেলে কি খারাপ একটা ভেক্টর লাগবে অথবা একটা হাইট লাগবে, কিন্তু এখানে ভেক্টর তিনটা তো একই সমতলে আছে। একই সমতলে থাকার কারণে এদের কিন্তু হাইটের যে কনসেপ্টটা আছে, হাইটের বিষয়টা কিন্তু নাই। তার মানে এই ভেক্টর তিনটা দ্বারা যদি আমরা এখন একটা ঘনক চিন্তা করি, ঘনক কিন্তু চিন্তা করা যাবে না। কেন চিন্তা করা যাবে না? কারণ এর হাইট যে ভেক্টরটা কাজ করে সেটা কিন্তু নাই। এই জন্য এই ভেক্টর তিনটা দ্বারা যদি ঘনক চিন্তা করতাম, তাহলে যে আয়তনটা পাওয়া যেত, এই আয়তনের ভ্যালু কিন্তু আমাদের 0 হতো। যে তিনটা ভেক্টর একই সমতলে থাকার দুইটা শর্ত আছে, যে এই ভেক্টর তিনটা দ্বারা যদি আমরা একটা ভলিউম চিন্তা করি বা একটা আয়তন চিন্তা করি, মনে করো আমি যদি এই দুইটাকে ক্রস করি, তার সাথে যদি সি কে ডট করি, অথবা যদি তোমার বি আর সি কে ক্রস করি, এর সাথে ডট করি, তাহলে আলটিমেটলি যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমাদের এ ভেক্টর এবং হচ্ছে বি এবং সি ভেক্টরের যে ক্রস গুণফল, এর সাথে ডট করলে এই জিনিসটা কিন্তু আমাদের ভলিউম বোঝায়। সো আমরা কিছুক্ষণ আগে কিন্তু আয়তন বের করা শিখেছি, কিন্তু যেহেতু সবগুলো ভেক্টর একটা তলের মধ্যে আছে এবং তলের মধ্যে থাকার কারণে কোনো হাইট নির্দেশক ভেক্টর নেই, এই কারণে এটা যে টোটাল ভলিউমটা হবে, টোটাল ভলিউম কিন্তু 0 হবে। তার মানে তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটা ভেক্টর বি আর সি হতে হবে, বিষয়টা এরকম না। যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করে তার সাথে যে অপর ভেক্টরটা থাকবে, এই অপর ভেক্টরের মধ্যে তুমি যদি ডট গুণন করে দাও, তোমার ইচ্ছে মতো যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করে তার সাথে অপর ভেক্টরকে যদি ডট গুণন করে দাও, তাহলে তার রেজাল্টটা যদি 0 চলে আসে, তাহলে তুমি ওই ভেক্টর তিনটা একই সমতলে অবস্থিত সেটা তুমি বলে ফেলতে পারবা। আর যদি 0 না আসে, তাহলে বুঝবা ভেক্টর তিনটি একই সমতলে নাই, তার মানে তার একটা ভলিউম আছে, তার মানে এটা ঘন টাইপের কোন একটা বস্তুকে নির্দেশ করছে। কেমন? আর 2 নাম্বার যে বিষয়টা আছে, যে ভেক্টর তিনটা আছে এদেরকে দিয়ে যদি একটা নির্ণায়ক বানাও, ওই নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে ভেক্টর তিনটা একই সমতলে থাকবে। যে ভেক্টর ত্রয় দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হলে ভেক্টর তিনটা একই সমতলে থাকবে। তাহলে দেখেন একাধিক ভেক্টর, বিশেষ করে তিনটা ভেক্টর যদি একটা তলের মধ্যে অবস্থান করতে চায়, এই তিনটা ভেক্টর একই তলে অবস্থান করার জন্য আমরা দুইটা শর্ত অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে এই শর্তটা, যে তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করে তার সাথে অপর ভেক্টরের ডট গুণনের মাধ্যমে যে রেজাল্টটা পাবে, যে রেজাল্টটা যদি 0 হয়, তাহলে ভেক্টর তিনটা একটা সমতলের মধ্যে অবস্থান করবে। অথবা ভেক্টর ত্রয় দ্বারা যে গঠিত নির্ণায়ক হবে, সেই নির্ণায়কের যে মান আছে, এই মান যদি 0 হয়, তাহলেও কিন্তু ভেক্টর তিনটা একই সমতলে অবস্থান করবে। এখন আসো এই শর্তকে বেস করে আমরা যে একটা एग्जांपल সলভ করি। মনে করো এখানে a নামক একটা ভেক্টর দিলাম, যে হচ্ছে আমাদের mi প্লাস হচ্ছে 4j প্লাস হচ্ছে আমাদের 2k, এই একটা ভেক্টর লিখলাম।
বি একটা ভেক্টর লিখতে চাচ্ছি আমাদের 2i প্লাস জে প্লাস কে একটা ভেক্টর লিখলাম, সি নামক একটা ভেক্টর লিখলাম যে i প্লাস 2j মাইনাস কে। কেমন, এই যে আমরা তিনটা ভেক্টর লিখলাম। এখন তোমাকে বলতে পারে যে ভেক্টর তিনটা যদি m এর কোনো মান আমি দিয়ে দেই তাহলে তোমাকে বলবে যে ভেক্টর তিনটা একই সমতলে কিনা যাচাই করো, এই টাইপের প্রশ্ন আসতে পারে। অথবা তোমাকে যেহেতু এখানে আমি m এর কোনো মান দেই নাই তাহলে তোমাকে বলে দিবে এইভাবে যে m এর মান কত হলে ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে, একই সমতলে অবস্থান করবে। তার মানে তোমাকে এখানে যেটা বের করতে বলেছে যে আমি m এর কোনো মান জানি না, m এর এমন একটা মান আছে যে মানের জন্য এই যে তিনটা ভেক্টর আছে এই ভেক্টর তিনটা একটা তলের মধ্যে অবস্থান করবে। সো আমরা কিছুক্ষণ আগে যেটা শিখলাম সেটা হচ্ছে যে তিনটা ভেক্টর একই সমতলে থাকার জন্য তুমি দুইটা শর্ত দিয়ে করতে পারো। একটা হচ্ছে তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস করে তার সাথে ডট, অন্য একটা ভেক্টরে ডট করে ইকুয়াল যদি 0 লেখো বা 0 পাও তাহলেও ভেক্টর তিনটা একই সমতলে থাকবে। অথবা ভেক্টর তিনটা যে নির্ণয় গঠিত হবে সেই নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলেও কিন্তু ভেক্টর তিনটা একই সমতলে থাকবে। কেমন, সো তোমার যে কোনো একটা শর্ত দিয়ে করলেই হবে। তবে 2 নাম্বার যে শর্তটা আছে এটা দিয়ে করলে একটু সহজ হবে। সো আমরা যদি 2 নাম্বার দিয়ে করি যে আমরা জানি ভেক্টর ত্রয় দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য, সেটাকে লিখে নিব। এখন আমরা এই তিনটা ভেক্টর দিয়ে একটা নির্ণায়ক বানাবো যে ভেক্টর ত্রয় দ্বারা গঠিত নির্ণায়কের মান ভেক্টর ত্রয় দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হলে ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করবে। তোমাকে আগে এই শর্তটা, এটা কিন্তু একটা শর্ত, আগে এই শর্তটা তোমাকে আগে লিখে নিতে হবে, যেটা আমাদের একটা জানা শর্ত, আমরা জানি মনে করো। এখন এই শর্তকে বেস করে আমরা এখন লিখবো। সুতরাং শর্ত মতো লেখা যায়, সুতরাং আমরা শর্ত মতো লিখি যে এই ভেক্টর তিনটা দ্বারা একটা নির্ণায়ক বানাবো, যে এই নির্ণায়কে শুধু আইজেক এর সহগগুলো থাকবে। সো এখানে আই এর সহগ কিন্তু m আছে, এখানে কিন্তু আর আইজেক কে লেখা লাগবে না, কারণ নির্ণায়কের কিন্তু আমরা মান ডিরেক্ট বের করে ফেলবো। এখানে আইজেক এ থাকবে না, শুধুমাত্র আইজেক এর যে সহগগুলো আছে সহগগুলো আসবে। সো m এখানে আসবে হচ্ছে আমাদের 4, এখানে আসবে হচ্ছে আমাদের 2, সো 2 লিখে নিলাম। এখন হচ্ছে দ্বিতীয় ভেক্টর বি, এখানে 2 1 আর হচ্ছে 1, সো 2 1 1, এরপর হচ্ছে 1 2 -1 1 2 -1 নির্ণায়ক প্যাটার্নে লিখতে হবে। এবং এটার মান কিন্তু কত হবে বলতো, এটা আমাদের 0 বানানো লাগবে, তার মানে এটা ইকুয়াল হবে আমাদের 0। সো এই শর্তটা লিখে দেন আমাকে আগের মতো করে যদি এটাকে বিস্তার করে দিই, আমরা বিস্তার করে দিলে প্রথমে আমরা m এর সাপেক্ষে বিস্তার করে নিব আমরা। সো m এর সাপেক্ষে বিস্তার করলে প্রথমে m টা লিখে নিতে হবে, দেন এই কলাম এবং এই সারি যদি বাদ দিয়ে দাও, সো বাকি যে কম্পোনেন্ট গুলো আছে দেখো -1 এবং 1 গুণ করলে হচ্ছে -1, সূত্র হচ্ছে -2 আর 1 গুণ করলে হচ্ছে 2, সো একটা কম্পোনেন্ট শেষ। এরপর তোমরা জানো যে দ্বিতীয় ভুক্তির জন্য বিস্তার করলে মাইনাস দিতে হয়, সো -4 দিয়ে দিলাম আমরা। এই কলাম বাদ চলে যাবে, সো এই কলাম বাদ দিলে 2 এবং -1 মানে -2 হচ্ছে, 1 আর 1 গুণ করলে হচ্ছে -1 হয়ে যাবে। এরপরে এই ভুক্তির জন্য বিস্তার যদি করি +2 হবে এটা, এবং এই কলাম বাদ যদি দিয়ে দেই 2 আর 2 গুণ করলে কিন্তু আমাদের 4 হচ্ছে, 1 আর 1 গুণ করলে কিন্তু এটা -1 হচ্ছে, এটা ইকুয়াল কিন্তু আমাদের 0। সো নরমালি আমরা বিস্তার করছি এখানে। সো এইটুকু ক্যালকুলেট করার পরে দেখো -2 আর -1 মানে -3, সো আলটিমেটলি জিনিসটা দাঁড়াচ্ছে -3m। আর এখানে যদি ক্যালকুলেট করো যে 2 আর 1 কিন্তু -3 হচ্ছে, মাইনাস আর মাইনাস মিলে প্লাস, আর 3 আর 4 মিলে হচ্ছে 12, আর 4 থেকে 1 গেলে হচ্ছে 3 +3, আর 2 এর সাথে গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6 ইকুয়াল কিন্তু হচ্ছে আমাদের 0। সো আমরা এটা ক্যালকুলেশন করলে -3m প্লাস 6 আর 12 মিলে হচ্ছে 18, এটা ইকুয়াল কিন্তু আমাদের 0 পাচ্ছি এটা আমরা। সো এখন যদি আমরা এর ক্যালকুলেট করি, এটাকে আমরা এই পাশে রাখছি -3m, আর এই যে +18 আছে এটা আমরা ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে জিনিসটা হচ্ছে -18। সো দুই পাশ থেকে মাইনাস বাদ দিলে আমরা 3m ইকুয়াল লিখতে পারি 8m, 18
তারপরে m ইকুয়াল লেখা যায় 18/3, সো 3 6 18, তার মানে ভ্যালুটা কিন্তু আমরা পাচ্ছি 6। সো m এর মান যদি 6 হয় তাহলে এই যে তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টর কেবলমাত্র একই সমতলে অবস্থান করবে। এখন সেম ম্যাথটা তুমি যদি মনে করো সেকেন্ড যে রুলসটা শর্তটা তোমাদের শিখালাম, সেকেন্ড শর্ত দিয়েও তুমি করতে পারবা, সেকেন্ড শর্ত দিয়েও করতে পারবা। এই তিনটা ভেক্টরের মধ্যে তোমার ইচ্ছা মতো, মনে করো তুমি বাসায়, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা অবশ্যই এই ম্যাথটা বাসায় করবে। আবার ওই প্রথম যে শর্ত ছিল যে মনে করো বি আর সি কে যদি ক্রস করো, তাহলে প্রথমে তুমি হচ্ছে বি আর সি ভেক্টর দুইটাকে ক্রস করে নিবা আগে, ক্রস করার পরে অপর ভেক্টর যে এ আছে তাহলে এ এটা আগে বের করে নিবা এবং এটা ইকুয়াল তোমরা 0 লিখবা, দেন লিখে এখান থেকে তোমরা কিন্তু m এর মান যদি বের করো m এর মান কিন্তু সেম পাবে। সো এভাবেই আমরা হচ্ছে তিনটা ভেক্টর একই সমতলে অবস্থান করবে কিনা সেটা যাচাই করতে পারি, অথবা যদি ভেক্টরগুলো একই সমতলে অবস্থান করে তাহলে একটা চলকের কোন মানের জন্য করবে সেটাও কিন্তু আমরা এই ধরনের ম্যাথগুলোর মাধ্যমে করে ফেলতে পারি। সো তোমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা যে কাজটি করবে, এই পুরো ভিডিওটি খাতায় খুব সুন্দর করে নোট করে নিয়ে অবশ্যই হচ্ছে আমাদের পেজে ইনবক্স করতে পারো যে তোমার নোট সব ঠিক আছে কিনা, আমরা চেক করে দিব। এবং যে কোনো প্রয়োজনে তোমরা হচ্ছে আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 01754, আমি আবার লিখে দিচ্ছি 01754826825, এটা আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। যদি তোমাদের ভিডিও রিলেটেড কোনো বিষয়গুলোতে কোনো ধরনের প্রবলেম হয় তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমরা আমার সাথে কথা বলতে পারো এবং পরবর্তী যে টপিকটা আসবে সেই টপিকের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।